গতকাল বারাসাতে এসএসসির যে রিজিওনাল অফিস সাউথ ইস্টার্ন জোনের, তো তার পাশ থেকে আমি একটি সরাসরি ভিডিও আমি পোস্ট করেছিলাম। খুব ভিডিও ছিল সেটা, এবং সেখানে আমি বলেছিলাম যে বাংলা এবং ইংরেজির যে সমস্ত ইন্টারভিউ সবাই যারা দিচ্ছেন তাদের অভিজ্ঞতা থেকে পাওয়া মোটামুটি একটা সারাংশ যে ঠিক কী কী হচ্ছে। তো সেই ভিডিওতে প্রচুর ভিউজ এবং প্রচুর মানুষের প্রচুর কোয়ারিজ রয়েছে আর কি। হ্যাঁ, তো আমি আরেকটু ডিটেলে আমি সেগুলো আরেকটু বলছি, একটু সবাই মন দিয়ে শুনবেন, যেহেতু কালকে আমি ওই রকমের একটা খুব অন্ধকার একটা পরিবেশে আমি কোনো রকমে একটা 4 মিনিটের ভিডিও করে দিতে পেরেছিলাম, কিন্তু এখন আমি চেষ্টা করছি আরেকটু ডিটেলে সেগুলো বলে দেবার। ঠিক আছে, ইন্টারভিউ টেবিলে ঠিক কী কী হচ্ছে দেখুন। প্রায় সবজনেই কিন্তু একই ধরনের ব্যাপার স্যাপারই ঘটছে। হ্যাঁ, একটু এদিক ওদিক হবেই, কিন্তু ব্যাপারটা প্রায় সবজনেই সমান হবে। এই যে আপনারা ভেরিফিকেশন করে এসেছেন বা যারা এখনো আসেননি, মানে ভেরিফিকেশনে ডাক পাবেন, তারা তো একবার ভেরিফিকেশনের জন্য যাচ্ছেনই, তারপরেও ইন্টারভিউয়ের দিনকে কিন্তু আর একবার ভেরিফিকেশন হবে, এবং সেটি দেখে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে সেটি আসল ভেরিফিকেশন। সমস্ত কিছু খুঁটিয়ে, প্রচণ্ড খুঁটিয়ে দেখা হচ্ছে। এবং ইন সার্ভিসদের ক্ষেত্রে বিশেষ করে, মানে যেহেতু এখন বাংলা ইংলিশের তো সবাই ইন সার্ভিসরাই ডাক পেয়েছেন, ইন সার্ভিসদের ক্ষেত্রে আরও কী কী দেখা হচ্ছে সেটা হচ্ছে, যেগুলো লিস্টে বলা হয়েছে ভেরিফিকেশনের এর আগে ডেকেছিল সেগুলো তো আবার নিয়ে যেতে হচ্ছে, সেগুলো তো বলাই আছে, যেগুলো ভেরিফিকেশনে নিয়ে গেছিলেন সেগুলো ইন্টারভিউতে আবার নিয়ে আসুন। কিন্তু তার সঙ্গে যেটার জন্য জ্বালাচ্ছে সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এই রেকমেন্ডেশন লেটারের কিন্তু উল্লেখ কিন্তু ওই লিস্টে নেই, কিন্তু ওইখানে গিয়ে বলছে রেকমেন্ডেশন লেটার অরিজিনাল দেখাতে এবং একটা করে জেরক্স দিতে। তো প্রথম যারা যাচ্ছিলেন আর কি, তো তাদের কাছে চাওয়া হচ্ছিল, যারা বলছিল জেরক্স নেই তাদেরকে অফিস থেকে ওখান থেকে জেরক্স করে দেওয়া হচ্ছিল। কিন্তু একটা সময় পরে যখন দেখা যাচ্ছে যে সবাই মানে কেউই ওই রেকমেন্ডেশন লেটারের জেরক্স নিয়ে আসেনি, তখন কিন্তু তাকে আবার বলা হচ্ছিল বাইরে থেকে জেরক্স করে নিয়ে আসতে। সুতরাং যারা ইন্টারভিউ যাচ্ছেন, 1 কপি রেকমেন্ডেশন লেটারের জেরক্স রাখবেন এবং অরিজিনালটাও রাখবেন। ওকে, নাহলে কিন্তু ওই অফিস থেকে কিন্তু আবার ঘুরে এসে বা বাইরে যদি কোনো অভিভাবক থাকে বা কোনো বন্ধু থাকে তাকে দিয়ে করিয়ে নিয়ে এসে মানে হ্যাপা হবে মোট কথা আর কি। ঠিক আছে, একটা জেরক্স রাখবেন। আর একটা জিনিস ভেরিফিকেশনে দেখছে সেটা হচ্ছে টেন্টেড যে লিস্ট বেরিয়েছে গতকালকে, সেই টেন্টেড লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু খুঁটিয়ে আর একবার চেক করছে। খুবই ভালো করে নিখুঁতভাবে সেই চেকটা কিন্তু করা হচ্ছে। ওকে, একটা জিনিস সবার কোয়ারি ছিল, ডেমো আগে হবে না পরে হবে। অন্যান্য অনেক ইউটিউবার যারা প্রচুর ভিউজ আসে, যাদের সবাই দেখে তাদের ভিডিও, তারাও কিন্তু বলেছিলেন ডেমো আগে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা বলেছিলেন ডেমো পরে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ডেমো কিন্তু আগে হচ্ছে। কারোর কথাই কিন্তু মেলেনি, ডেমো আগে হচ্ছে। এবং ডেমো বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে, ডেমোটা চুজ করুন একদম স্ট্রং জোন, যেটা আপনার ডেমো সবসময়তেই ডেমো নিশ্চয়ই স্ট্রং জোনে আপনারা চুজ করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু প্রথম কথা যেগুলো শুনে নিন ডেমো সম্পর্কে, এক হচ্ছে আপনার চয়েসেই মানে আপনি পড়াতে পারবেন। আপনাকে বলে দেওয়া হবে না এই কবিতাটা বের করে যে এই কবিতাটা পড়াও, এটা বলে দেওয়া হবে না, আপনার চয়েসেই আপনি পড়াবেন। 2 নম্বর কথা হচ্ছে, মাঝে মাঝে কি করছেন ওনারা, হয়তো বলে দিচ্ছেন 11 থেকে একটা ডেমো দাও বা 12 থেকে একটা ডেমো দাও। এবার আপনি হয়তো 11টা করে গেছেন, ওনারা চাইছেন 12, আবার আপনি 12 করে গেছেন, ওনারা বলছেন 11 থেকে একটা ডেমো দিতে। এই ব্যাপারটা কিন্তু তখন খারাপ হয়ে যাবে। সুতরাং আপনার পছন্দ কি হবে, একটা 11-এর একটা 12-এর আপনি একদম ভালো করে ঘষে মেজে রেডি করে নিয়ে যান। ওকে, তারপরে ওখানে গিয়ে আপনাকে যেটা বলবে সেটা করবেন। এবং তাও যদি প্রবলেম হয়, আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্রামার বা বাংলার ক্ষেত্রে ব্যাকরণ বলবো আর কি, সেইগুলো আপনি মানে ডেমো হিসেবে এটা কখনো বলছে না যে একটি কবিতা পড়ান বা একটি গদ্য পড়ান বা একটা প্রোজ বা পোয়েট্রি, এরকম কিন্তু বলছেন না 11 থেকে একটা ডেমো দিন বা 12 থেকে একটা ডেমো দিন, এরকম বলছে। অথবা কিছুই বলছে না, আপনি নিশ্চয়ই একটা ডেমো তৈরি করে এসেছেন, সেটা দিন। সুতরাং আপনাকে 11 এবং 12-এর জন্য কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা করে এই করে যেতে হবে। এবং গ্রামারটা চুজ করলে কমন পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রোজ পোয়েট্রি বা কবিতা বা গদ্য বাদেও কিন্তু আপনি গ্রামারের ফেসিলিটিটা পাচ্ছেন, সেখানে কিন্তু আপনি গ্রামারও পড়াতে পারবেন। আচ্ছা, সেমিস্টার মেনশন করছে না, মানে ক্লাস 11-এর মানে ক্লাস 11 বা ক্লাস 12 বলতে পারে, কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে কিছু পড়াও বা থার্ড সেমিস্টার থেকে কিছু পড়াও না, এরকম কোনো কিছু তারা কিন্তু কখনো বলেননি, একজনাকেও আশা করি বলেনি। ওকে, আচ্ছা, এই যে গ্রামার বা ব্যাকরণের কথা বললাম, এখানে একটা জিনিস বলে দিই,
ধরুন 3জন ক্যান্ডিডেট পর পর একই জিনিসের ডেমো দেখিয়ে চলে গেছেন। এবার অনেক সময় তারা কিন্তু বলছেন যে আপনি ডেমোর কথা বলছেন, ও এটা তো দেখেছি, অন্য কিছু করাও। এই যে অন্য কিছু, সুতরাং গ্রামার যদি করান তাহলে কিন্তু একটা ফেসিলিটি। আপনি একটা পোয়েম পড়াতে যাচ্ছিলেন, আপনি সেখানে গিয়ে যে আপনাকে বাধা দিল যে এটা তো 2-3 বার দেখলাম বা অনেকেই করছে, অন্য কিছু করাও, একটা গ্রামার রেডি রাখুন। সুতরাং 11 এবং 12 এখান থেকে একটা একটা, এবং গ্রামারের একটা দুটো টপিক রেডি রাখুন, তাহলে আপনি একদম সেফ থাকছেন। ওকে, আচ্ছা, বই বই দিচ্ছে না, আপনাকে নিজে থেকেই পড়াতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, বই না দিয়ে নিশ্চয়ই কোনো প্রোজ বা পোয়েট্রি বা কোনো কবিতা মুখস্থ কেন থাকবে আর কি। 11-12 আবার সিলেবাস নতুন হয়েছে, তো এই নতুন সিলেবাসের যারা টিউশন পড়ান তাদের পড়াতে পড়াতে হয়তো অনেক সময় কবিতাগুলো মুখস্থ হয়ে যায়, কিন্তু এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, বই না দিলে কোনোভাবে সম্ভব না, কিন্তু সেটার কোনো প্রয়োজনই হবে না। টপিকে ঢোকার আগেই আপনাদের ছেড়ে দিচ্ছে ফর্মালিটিগুলো, যেগুলো ডেমো ক্লাসে আমার যে ভিডিও আছে ডেমনস্ট্রেশনের, ক্লাস ডেমনস্ট্রেশনের, সেখানে কিন্তু বারবার যে ফর্মালিটিগুলো কথা বলেছি, সেটা হচ্ছে বোর্ডের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়ানো, বাচ্চাদের সঙ্গে যে কনভারসেশনে যাওয়া, গল্পের ছলে তাদের মধ্যে টিউনিং করে নিয়ে তাদেরকে পড়ার মধ্যে ঢোকানো, হ্যাঁ, একটু হেঁটে চলে মুভমেন্ট করে বোঝানো, হাসি মুখে বলা, কেমন বোর্ড ওয়ার্ক করা, এই ফর্মালিটিগুলোই দেখা হচ্ছে। এবং এইগুলো দেখতে দেখতে যখন ওরা ক্লান্ত হয়ে যাচ্ছেন মাঝে মাঝে, তখন ওনারা নিজেরাই বলে দিচ্ছেন চলো টপিকে চলে এসো। আপনি হয়তো গুড মর্নিং স্টুডেন্টস বলে শুরু করছেন, কিন্তু আপনাকে চলো টপিকে চলে এসো এরকম বলছে। এবার যে টপিকে তুমি আসছো, একটুখানি কবিতা বিষয়ে কিছু বলো বা কবির বিষয়ে কিছু বলো, তোমাকে ছেড়ে দেবে। 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে ডেমো শেষ হয়ে যাচ্ছে। এবার আপনারা বলবেন যে একটা 10 মিনিটের ডেমো তৈরি করে নিয়ে যাচ্ছি, তাহলে কি এই যে আপনি বলছেন 2 মিনিটের মধ্যে ডেমো হয়ে যাচ্ছে, তাহলে কি 10 মিনিটটাকে 2 মিনিটে নিয়ে আসবো, মানে চেপে চুপে? না, আপনি যেরকম 10 মিনিটের ডেমো তৈরি করে যাচ্ছেন, আপনি ওখানে সেটাই দেবেন। আপনি কোনো ইউটিউব ভিডিও দেখে, কোনো ইউটিউব বা আমার কোনো ভিডিও দেখে 2 মিনিটের এই গল্প শুনে আপনি কোনো কিছু করছেন না। আপনি 10 মিনিটের টোটাল ক্লাস ডেমনস্ট্রেশন রেডি করে আপনি যাচ্ছেন। ওখানে গিয়ে বলতে বলতে আপনাকে যেখানে থামিয়ে দেবে আপনি থেমে যান। আপনাকে যদি বলে যে এসব ছাড়ো, টপিকে চলে আসো, আপনি টপিকে ঢুকুন, এবং টপিকে ঢোকার 1 থেকে 1.5 মিনিটের পরেই ওরা বলছেন যে ঠিক আছে চলে আসুন, বসুন, দিয়ে অন্য প্রশ্ন শুরু হচ্ছে। এবার এই যে অন্য প্রশ্ন শুরু হচ্ছে, সেগুলো কিন্তু 99% ক্ষেত্রে কি হচ্ছে, ওই যে ডেমোটা দিলেন আপনি, সেই ডেমোর আনুষঙ্গিক প্রশ্ন শুরু হচ্ছে। সেই ডেমোটা, যে কবিতাটা দিলেন আপনি সেই ডেমোতে, সেটা কি ধরনের কবিতা, সেটা কে লিখেছেন, তার সমসাময়িক কবিদের নাম, তিনি কোন যুগের কবি, সেই যুগের বৈশিষ্ট্য কি, তাকে কেন ভালো লাগে, এর মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। সনেট থাকলে সনেটে ঢুকে যাচ্ছে, লিরিক থাকলে লিরিকে ঢুকে যাচ্ছে। এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, এবং বেশ কিছু সিচুয়েশনাল প্রশ্ন করা হচ্ছে, যেগুলো আমি ইন্টারভিউয়ের ভিডিওগুলোতে বারবার দিচ্ছি, সেগুলো কিন্তু থাকছে। এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশেই কথোপকথন হচ্ছে টোটালটা, যদিও তারা খুবই কোঅপারেটিভ এবং খুব সুন্দর করে ট্যাকেল করে নিচ্ছেন ক্যান্ডিডেটদের, এবং কোনো জায়গায় আনইজি ফিল হওয়ার কোনো সুযোগ দিচ্ছেন না। ওরা খুবই ভালো ব্যবহার করছেন। ঘাবড়ে দেওয়া বা ঘাটিয়ে দেওয়ার মতো কোনো কিছু এখনো পর্যন্ত কিন্তু শুনিনি। আমি যতজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু ইংলিশেই কিন্তু কনভারসেশনটা হচ্ছে। ইংলিশে কনভারসেশনের সময় একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা। গ্রামারের ভুল হোক, আপনি বাংলাও বলেন গ্রামারে ভুল অনেক, বাংলাও লেখেন বানান ভুল অনেক, কিন্তু কমিউনিকেশনে তো কোনো প্রবলেম হয় না। সেরকম ইংলিশটা চালিয়ে যাবেন, কমিউনিকেশনটা চালিয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি যে ইন্টারভিউ চলছে তার মোটামুটি সারাংশ। এইভাবে চলছে ডেমনস্ট্রেশনটা, ক্লাস ডেমনস্ট্রেশনটা খুব ভালো করে রেডি করুন। ওইখান থেকে আপনার মনে হতে পারে 2 মিনিটের মধ্যে কি দেখবে, ওরা যা দেখার ঠিক দেখে নেবেন, এবং তার আনুষঙ্গিক বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রচুর করছেন, এটা ভুললে চলবে না। টোটাল যে ইন্টারভিউয়ের যে স্প্যান, সেটা হয়তো 8 থেকে 9 মিনিট ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যে ডেমো হচ্ছে, আবার তার মধ্যেই পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হচ্ছে। কিন্তু এত শর্ট টাইম ভাবলেও প্রশ্ন কিন্তু প্রচুর করছে, পরপর কিন্তু মানে প্রশ্ন করছে, এবং খুব বেসিক প্রশ্ন। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে, কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে। এগুলো কিন্তু একদম বেসিক জিনিস। সুতরাং কাউকেই ঘাটাচ্ছে না, খুব সুন্দর করে নর্মালভাবে এবং তারা কোঅপারেট করছেন, এবং
এবং এরকমও শোনা গেছে যিনি খুব টেনশন করছিলেন তাকেও এরকম বলা হয়েছে কোনো টেনশন করবেন না, বসুন, কোনো অসুবিধা নেই, বলুন, বলে গল্প করেছে একটু, তারপরে ইন্টারভিউ ঢুকেছে। ঠিক আছে, তাহলে টেনশন করবার কিছু নেই। যারা ইন্টারভিউ দিচ্ছেন 4 তারিখ পর্যন্ত খুব সম্ভবত বাংলা এবং ইংরেজির ইন্টারভিউ চলবে, আপনারা ভালো করে দিন। ভিডিওটা দেখে নিন, যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো ভালো করে রেডি রাখুন। ভেরিফিকেশনের জন্য রেকমেন্ডেশন লেটারটা অবশ্যই নেবেন, মানে বাকিগুলো তো নেবেনই, ওইটা অ্যাডিশনাল নেবেন, কারণ ওটার জন্য কিন্তু ভোগাচ্ছে ওখানে। মানে সব কিছু লিখে দেয়, ওটা লিখে দিলেও তো মিটে যেত, কিন্তু ওটা লেখেনি, ওটা ওখানে গিয়ে বারবার হেনস্থা হতে হচ্ছে, সুতরাং ওটা নিয়ে যাবেন। কিন্তু বাকিদের কি হবে? বাংলা এবং ইংরেজি ছাড়া আর কোনো সাবজেক্টের তো ইন্টারভিউ এর জন্য ডাকা হয়নি। এই যে 10 নম্বরের গেরোতে গোটা ব্যাপারটা আটকে রয়েছে, সুতরাং এবার কি হতে চলেছে এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই, এই ভগবানের কাছেও এর উত্তর নেই। কিন্তু যারা ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন তাদের তো ইন্টারভিউ হচ্ছে, চলছে রোজ, তারা ঠিকঠাক করেই প্রিপারেশন নিন। কোন দিকে কি হতে চলেছে সেটা কারোর বোঝার ক্ষমতা নেই। আমরা যতটা বুদ্ধি দিয়ে ভাবি তার থেকে অনেক বেশি বুদ্ধি তাদের মাথায় ধরে। এই যে 16 প্যানেল এবং এই প্যানেলকে আলাদা করা হবে কিনা, গেজেট চেঞ্জ হয়ে যাবে কিনা, গেজেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পুরো পরীক্ষা ক্যান্সেল হবে কিনা, পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলে ফ্রেশারদের সব থেকে বড় সমস্যা, তার কারণ হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আবার পরীক্ষা নেবে না। এই যে 10 বছরের পরে যে পরীক্ষাটা হলো, ফ্রেশাররা যে একটা সুযোগ পেলো, পরীক্ষা যদি যদি টোটালটাই ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার মানে তারা পুরোপুরি ফিনিশড তারা। তাহলে কি হতে চলেছে এ কেউই জানে না। এতগুলো ফ্রেশারের স্বপ্ন সেটাও কি নষ্ট হয়ে যাবে? আবার যদি 10 নম্বর আবার যদি পিছিয়ে দেয়, মানে 10 নম্বর যদি পরে দেয় আর কি, ইন্টারভিউয়ের পরে দেয়, তাহলে অনেক ইন সার্ভিস ছিটকে যাবেন, বেরিয়ে যাবেন। কি যে হতে চলেছে কি না কিচ্ছু বলা যাচ্ছে না। একটি মেয়ে আমার দেখে মনে হলো খুব অল্প বয়স্কই হবে, আহ, তিনি কমেন্ট করেছিলেন যে আমি পড়ছি স্যার, পড়াশোনার কোনো বিকল্প নেই, আহ, আমি পড়ছি, যেটা হয় হবে, দেখা যাবে। আমার খুব ভালো লেগেছিল কমেন্টটা। এখন ইন সার্ভিস যারা আছেন তারা তো টেনশনে আছেনই। আমি যখন ফ্রেশারদের যখন পড়ার কথা বলছি যে ইন্টারভিউ কিন্তু হবে, বা যাই হোক না কেন পড়াশোনাটা থেকে বিচ্যুত হবে না, এটা যখন বলছি তো তারা আমাকে বলছেন আমি তাদের আন্দোলন বন্ধ করার জন্য পড়তে বসতে বলছি। তো তার এগেনস্টে গিয়ে ওই মেয়েটা যখন ওই কথাটা বললো খুব ভালো লেগেছিল আর কি। পড়াশোনার কোনো বিকল্প নেই, আপনারা পড়াশোনা করুন, পড়াশোনার টাচে থাকুন, যেটা হবে দেখা যাবে তখন। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং তারপরে যদি প্রিপারেশনটা না থাকে, সব কিছু কিন্তু জলাঞ্জলি হয়ে যাবে। সুতরাং পড়াশোনার টাচে থাকুন, পড়াশোনা করুন, এবং যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা ভিডিওটা আরেকবার পারলে দেখে নিন, কী কী জিনিসগুলো বললাম সেগুলো খুব ভালো করে নজর করুন। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।